প্রথমেই নমস্কার। আজকে সমস্ত যে সকল সাংবাদিক বন্ধু আজকে এই প্রেস কনফারেন্সে আপনারা উপস্থিত হয়েছেন, বর্তমানে যে খানাকুল বিধানসভার যে বর্তমান লম্পট বিধায়ক, তার কিছু কীর্তিকলাপ ডকুমেন্ট সহকারে আপনাদের কাছে আমরা তুলে ধরব। বর্তমানে আমার কাছে একটি রেকর্ডিং এসে পৌঁছেছে। এই রেকর্ডিংটা মানে একটি বিজেপি কর্মীকে যে ভাষায় গালিগালাজ করা হচ্ছে, এই রেকর্ডিং মাননীয় আছেন, সাংসদ আছেন, উনি মহিলা এবং আপনারা আছেন, আপনাদের সামনে এই রেকর্ডিং আমি চালাতে পারছি না, কিন্তু আপনাদের কাছে আমি এই রেকর্ডিং পাঠিয়ে দেবো যে ওনার দলের কর্মী কৌশিক, সেই কৌশিককে কীভাবে গালিগালাজ করছে, এই যার ফলে এই লম্পট বিধায়ককে ছেড়ে যদি কোনো বিজেপি যদি আমাদের সাথে আসতে চায়, আমরা স্বাগত জানাচ্ছি। আগামী দিনে আমরা উন্নত খানাকুল গড়ার ক্ষেত্রে যে ভাষায় উনি গালিগালাজ করেছেন, তাই আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাইছি যে আগামী দিনে উন্নত খানাকুল গড়ার ক্ষেত্রে আমরা আহ্বান জানাচ্ছি, এই লম্পটকে ছাড়ুন, আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসুন, আমরা আগামী দিনে উন্নত সুশৃঙ্খল একটি খানাকুল গঠন করব। গতকালকে আমি বন্দরে একটি কর্মসূচিতে ছিলাম ঠাকুরানী চোখে, সেখানে প্রেসে আমার কাছে একটি ডকুমেন্টস এসেছিল। সেই ডকুমেন্টসটা হচ্ছে যে শুধু বিজেপির বিধায়ক নয়, আমি তুলে ধরেছিলাম বিজেপির এই পরিবার এই খানাকুলে জঙ্গল রাজ চালাচ্ছে। তার একটি নমুনা যে খেয়াঘাট আছে, সেই খেয়াঘাটে টেন্ডার হয়েছিল, সেই টেন্ডারে এক ব্যক্তি টেন্ডার ড্রপ করেছিল। বিধায়কের যিনি দিদি কর্মাধ্যক্ষ খানাকুল পঞ্চায়েত সমিতি, যার নিয়ন্ত্রণে চলে, তিনি তাকে যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ, পার্টনারশিপ, হুমকি এবং তার প্রতি যে আচরণ করেছিল, তার একটা এফআইআর অলরেডি খানাকুল থানায় হয়েছে। তার একটা হার্ড কপি আমাদেরকে সকলকে দিয়ে দেব। তারপর উনি পাল্টা একটি প্রেস কনফারেন্স করেছেন, আমি দেখলাম। সেখানে বেশ কিছু নিজের শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন, কিন্তু পাপ কখনো চাপা থাকবে না। তা ওনার যে পাপ, সেটা খানাকুলের মানুষের সামনে আস্তে আস্তে জনসমক্ষে আসছে। খানাকুলের মানুষ আমরা যে এর বিরুদ্ধে লড়ছি, যার ফলে সাহস সঞ্চার করছে। এবং উনি বলেছেন যে টেন্ডার সংক্রান্ত কথা বলেছেন, খানাকুল 2 পঞ্চায়েত সমিতিতে যে সমস্ত ঠিকাদার কাজ করে সব বেনামে ওনার ঠিকাদার। এবং খানাকুলে বর্তমানে যে ফেরিঘাট আছে গড়াইঘাটে, সেই ফেরিঘাটটাও উনি ওনার নামে চালাচ্ছেন। তার 25 লক্ষ টাকা বকেয়া, সেটা কিন্তু উনি পঞ্চায়েত সমিতিতে জমা করেননি। আর উনি যে কর্মীদের নিয়ে ঘোরার কথা বলেছিলেন কালকে, কুশল বটব্যাল, কিছুদিন আগে আমি নাম ধরে বলছি, ডকুমেন্ট সহকারে খানাকুলের জনসমক্ষে প্রকাশ্যে রাস্তা থেকে তার ব্রেসলেট এবং হার ছিনতাই করেছিল। সেই কুশল বটব্যাল ওনার ছায়াসঙ্গী। এবং বেশ কিছু দেখবেন দেয়ালে নাম লেখা আছে, বিজেপির প্রচার করা আছে, সেই প্রচারের সৌজন্যে কুশল বটব্যালের ওনার এই সঙ্গীর নাম লেখা আছে। এবারে আপনারাই বুঝতে পারছেন যে খানাকুলে একটার পর আরও অনেক আমার কাছে তথ্য আসছে আস্তে আস্তে, যেটা খানাকুলের মানুষ এবং বিজেপি কর্মীরা প্রকাশ করছে। এবং আমি সেই জন্যই আহ্বান করছি যে যদি কোনো বিজেপি যদি আমাদের সঙ্গে আসতে চায়, আমরা স্বাগত জানাচ্ছি। খানাকুলের স্বার্থে আমরা সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি যে এর বিরুদ্ধে লড়তে হবে এবং আগামী দিনে এর বিরুদ্ধে লড়ে এই লম্পট বিধায়ককে খানাকুল থেকে বিদায় দিতে হবে। এবং খানাকুলবাসী এবং আমরা সকলে মিলে, তৃণমূল কংগ্রেস কর্মী তা মিলে আমরা উন্নত খানাকুল আগামী দিনে গড়ে তুলব। এরপর আমি মাননীয় সাংসদ কিছুদিন আগে উনি তো সাংসদ নিয়েই পড়ে আছেন, মানুষের কাছে যাওয়া, কি নিয়ে যাবে মানুষের কাছে, সেটা উনি ভেবে পাচ্ছেন না। যত দিন যাচ্ছে, যিনি এখানে বিধায়ক 2 দিন পরে প্রাক্তন হবেন,
তেনার মুখটা কিন্তু পাংশি হয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তিনি বলেছেন যে আরামবাগের সাংসদ মিতালি পাল রোহিঙ্গাদের ভোটে জিতেছে। এটা অদ্ভুত ব্যাপার, দাদা ওটা বলতে চাইছিল, সেটা আমার সাথে বলা না করাচ্ছে। তো ওনার যে একজন ছায়ের সঙ্গী ছিলেন তার স্ত্রীরই এই শেয়ারের নাম নেই, তাহলে কি তিনি কি রোহিঙ্গা ছিলেন বলে তার নামটা বাদ দেন? এটা সব থেকে মজার ব্যাপার। উনি আবার ঘুরে আমাদেরকে বলছেন যে আমরা জিতেছি, এবং কোথায় কোথায় আরামবাগের সাংসদ কি করেছে, আরামবাগের সংসদ কি করেছেন উনি কিন্তু এটা বলছেন। তার খুব বিবর্ণ, খুব অসহায়ভাবে উনি একটা প্রেস ফাইট করলেন। দেখার যদিও ইচ্ছে নেই, মোবাইলে আসলো আপনাদেরই মাধ্যমে। তো উনি বলছেন যে আরামবাগের সাংসদ কি করছে, কটা কাজ করেছে, 3 বছর হয়ে গেল। আমি বলবো প্রাক্তন বিধায়ক, লম্পট বিধায়ক, নামটা নিতে খারাপই লাগছে তবু বলি প্রাক্তন তো হতে চলেছে, সুশান্ত ঘোষ মহাশয়, আপনি অঙ্কেতে বড্ড কাঁচা। আর অঙ্কেতে কাঁচা হওয়ারই কথা, তার কারণ যে মানুষ তার সার্টিফিকেট কিনে এনে বাজারে জাহির করে, তার পাস সার্টিফিকেটটা বাজার থেকে কিনে এনে তার সার্টিফিকেট শো করে, আমার মনে হয় সে তো অঙ্কেতে তো কাঁচা হবে। আমার কিন্তু এখনো 3 বছর পূরণ হয়নি, 2 বছরও মনে হচ্ছে পূরণ হয়েছে কিনা সন্দেহ। এখন এই জুন মাস এলে তবে 2 বছর পূরণ হবে। উনি 5 বছরে খানাকুল মানুষের জন্য কি করেছেন উনি তার রিপোর্ট কার্ড পেশ করুন। আর আমি 1.5 বছর 2 বছর গায়ে গায়ে হতে যাচ্ছে আমি কি কাজ করেছি, আমি রিপোর্ট কার্ড পেশ করবো। ওনারই নাকের ডগায় ওনারই কিছু মানুষ আমার বাড়িতে গিয়েছিলেন, তারা কিন্তু ভয়ে রাতের অন্ধকারে গিয়েছিলেন। কারণ ওনার তো উন্নয়ন আমরা এর আগে দেখেছি, টেবিলের উন্নয়ন খুব সুন্দর করে সাজিয়ে উন্নয়ন করেছেন, কাঠমাট দিয়ে উন্নয়ন করেছেন, এবং তিনি ফেরিঘাটের উন্নয়ন খুব ভালো করেছেন। এবং উন্নয়ন আমরা দেখেছি যে একটা ডেকোরেটরকে একজন রাতের অন্ধকারে গিয়ে যেভাবে ধারাং করে একটা চড় মারলেন, সে উন্নয়ন আমরা দেখেছি। আবার পঞ্চায়েত সমিতি তো আমি দেখেছি, আমি নিজে বিভিন্ন ব্লক ঘুরি, আপনারা জানেন বা আপনারাও দেখেছেন। আমি যখন খানাকুল 2 নম্বর ব্লকে আমি গেলাম, দেখলাম উনি ব্লকটা পরিচালনা করছেন, ওনার দিদি পরিচালনা করছেন। তো সেখানে উনি বাসা বেঁধে ডিম ফেলার প্রচেষ্টা, পুরো খানাকুল ব্লকটা উনি নিজে নিয়ন্ত্রণ করেন। আমার বাড়িতে রাতের অন্ধকারে এই কারণে গিয়েছিলেন, ওনাদের কর্মীরাও প্রতিবাদ করেছিলেন বলে কিভাবে মারধর করা হয়েছিল দেখেছেন। কোন এক কর্মদক্ষকে কিভাবে মারধর করা হয়েছিল, সে মারা যেতেও পারত। তো তখন উনি বলেছিলেন যে মিতালি বাগ, দেখুন আমাদের কাছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আমরা মানুষ নিজেতে বিশ্বাসী করি, মানুষের পাশে থাকা, মানুষের সাথে থাকা মানুষের কর্তব্য, এটা দায়িত্ব। আমি ওনাকে দেখতে গিয়েছিলাম মানুষ হিসাবে। তো উনি বলেছিলেন আমি নাকি ছেঁড়া জাল নিয়ে মাছ ধরতে নিয়েছি। তো উনি কতগুলো ভালো জাল নিয়ে মাছ ধরেছেন। যখন নির্বাচন এসেছিল, ওনার নির্বাচনে 2021 সালে উনি প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে হাত জোর করে করজোড়ে অনুরোধ করেছিলেন যে আমাকে নির্বাচিত করুন, আমাকে বিধায়ক রূপে নির্বাচিত করুন, খানাকুলে যতগুলো ফেরিঘাট আছে সেইগুলো আমি কংক্রিট করে দেবো। সর্বোপরি আরও একটা বক্তব্য উনি তুলে ধরেছিলেন এবং মানুষকে খাওয়ানোর চেষ্টা করেছিলেন যে যতগুলো খেয়া ঘাট আছে সেগুলো ফ্রি পয়সায়, একটাও পয়সা নেবেন না। পয়সা যে নেবেন না, আজ কীভাবে পয়সা তুলছে সেটা দেখতে পাচ্ছেন। আজ পর্যন্ত কোনো ঘাটে যতগুলো ঘাট রয়েছে সেই ঘাটে কি পরিমাণ পয়সা নেই, 2 চাকা কত, 4 চাকা কত, সাইকেল কত, তার রোস্টার কিন্তু উনি আজও পর্যন্ত টাঙাতে পারেনি। এত তার তালিকা উনি পেশ করতে পারেনি বা তালিকা ঘাটের পাশে নেই। এত উন্নয়ন করেছেন। এবং খানাকুলের মানুষ, আমি যখন প্রচারে এসেছিলাম, দাদাও আমার প্রচারে ছিলেন বা সবাই ছিলেন আমার তৃণমূল কংগ্রেসের কর্মী, তারা বলেছিলেন আপনি যদি জিতেন তো তাহলে আমার খানাকুলে বেশ কিছু আমাদের কাজ করে দিতে হবে। তো ওনাদের ডিবিসি যাক আমি নির্বাচিত হয়েছি, যেনারা আমাকে ভোট দিয়েছেন আমি তাদেরও সাংসদ, কোনো কারণে তৃণমূলের কংগ্রেসের কাছ থেকে যারা মুখ ফিরে নিয়েছিলেন আমি তাদেরও সাংসদ। তো যেখানে ওনার রাজ বেশি, ধাননগরী বলুন, ঘোড়াদহ বলুন, ঠাকুরানী চক বলুন, সেই জায়গায় ওনাদের ডিবিসির ছাড়া জলে যেভাবে বন্যা হয়েছিল, মানুষ যে বন্যা কবলিত হয়েছিল, কতগুলো স্কুল বিল্ডিং কিন্তু জলে চলে গেছিলো, আপনারাই বেশি করে দেখিয়েছেন। আমি আমার এমপি ল্যাব থেকে
যথাসাধ্য আমরা ইতিমধ্যে 3খানা স্কুল করেছি, প্রাইমারি স্কুল হয়েছে, শোষাপোতাতে জলের দাবি করেছিল, জলছত্র হয়েছে, বেশ কিছু পথবাতি হয়েছে। আবার আমরা কাজ ইলেকশনের জন্য আমরা কাজটা করতে পারলাম বালিপুর, প্রথমত বালিপুর ওখানে সাইকেল সেট। সর্বোপরি আমরা যেটা বলেছিলাম আরামবাগ লোকসভা যদি জিতে আসে আমরা ব্রিজ উপহার দেব। তাতে আমাদের নেত্রী পাশে সহযোগিতা করেছেন, আমাদের অভিষেকদা সহযোগিতা করেছেন। ইতিমধ্যে দেখলেন জয়শ্রীচক ব্রিজ কাজ শুরু হবে, আমরা উদ্বোধন করেছি। পোল 1-এর যে ব্রিজ, সেই ব্রিজ। তাহলে যিনি এত বড় বড় কথা বলছেন, আজকে তৃণমূলের নিয়ে এত বড় বড় কথা বলছেন, তিনি কটা ব্রিজ করেছেন? ব্রিজের খেয়া পারাপারের টাকা কোথায় গেল? তাই বলবো, আপনার এই লম্পটগিরি, আপনার এই মিথ্যা কথা মানুষ আজকে কিন্তু বুঝে গেছে। আপনি কি করতে চাইছেন, আপনার পরিবারটাকে নিয়ে কিভাবে করতে চাইছেন, কাজ করতে চাইছেন। আমার কাছে এই কপি এসে পৌঁছেছে, আমাকেও দিয়েছেন যে টেন্ডার করতে দেয়নি, টেন্ডারে প্রসেস করতে দেয়নি, তাকে তার হুমকি, তার দিদি এবং তিনি নিজে, তার কপি আমার বাড়িতে গিয়েও আমাকে দিয়ে আসা হয়েছে। এটা আমরা বলছি না, এখানকার মানুষের বক্তব্য। তো আমি খানাকুলবাসীকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। তারা তাদের মধ্যে একটা প্রতিবাদীর মন ছিল, প্রতিবাদী তাদের বক্তব্য ছিল। আজকে তারা অনেক স্বাগত জানাচ্ছে। এই কারণেই স্বাগত জানাচ্ছে, আমাদের এখানে বিধায়ক না থাকলেও তৃণমূল কংগ্রেস কিন্তু, তৃণমূল কংগ্রেসের যতগুলো প্রকল্প চলছে সেই প্রকল্পগুলো প্রত্যেকটা মানুষের বাড়ি থেকে পৌঁছাচ্ছে। কোথাও বলেনি যে যারা তৃণমূল করছে তাদের বাড়িতে এই প্রকল্পগুলো কিন্তু পৌঁছাবে। আজকে তৃণমূল কংগ্রেসে কিন্তু তারা স্বাগত জানাচ্ছে, তারা বেরিয়ে আসছে। সেটাই এই লম্পট বিজেপির প্রাক্তন বিধায়কের গাত্রজ্বালা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা চতুর্থবারের জন্য বসতে চলেছেন বিপুল সংখ্যক আসন নিয়ে। এবং আমার জননেত্রীকে আমরা বলবো যে কটা লুটোপুটি খাবে এই বিজেপির গুলমানের দল, একটা গাত্রজ্বালার মলম যেটা প্রকল্প একটা চালু করতে বলবো, একটু করে পলেট দিতে হবে। মানে ভোটের রেজাল্ট বেরোলেই কিন্তু পলেট দিতে হবে, এটা আমরা কিন্তু বুঝে গেছি এবং হালটা দেখেও বোঝা যাচ্ছে। তো যাই হোক, আরও একটা বিষয় আমি দেখলাম, আমি একজন কৃষক পরিবারের সন্তান, আমাকে নিয়ে অনেক কটাক্ষ করা হয়েছিল, অনেক কিছু বলা হয়েছিল। ভাই আমি তো তাই, আমি যা পারি সেটা করি, যেটা পারি না সেটা করি না। আমি আমার এসসি সম্প্রদায়ের মেয়ে বলে আমাকে অনেক কটাক্ষ করা হয়েছিল। একটা জিনিস দেখুন, বারবার বলেছি, আবারও বলবো, যতদিন বাঁচবো ততদিন বলবো, জাতি উপজাতি জনজাতিদের যখন নির্বাচন আসে তখন জাতি উপজাতি জনজাতির পাড়াতে গিয়ে ওরা তখন ঘাঁটি গাড়ে, তারপরে অনেক রকম প্রলোভন দেওয়ার চেষ্টা করে। আবার যখন নির্বাচন শেষ হয়ে যায়, ওই জাতি উপজাতি জনজাতি আমাদের মতো এসসি এসটি দলিত পরিবারদের মুখে লাথি মারে। এটা আমরা বারবারই দেখেছি। যেহেতু আমি একজন কৃষক পরিবার, আমি আমার বাপের জন্মে দেখি, আমার মা মাঠে খাটতো, আমার বাবা খেটেছে, আমরাও মাঠে গেছি, এখনো সময় পেলে যাই, কাজ করছি। কোনো একজন প্রাক্তন, তিনিও প্রাক্তন হতে চলেছেন, তিনি তৃণমূলকে কটাক্ষ করছে, তৃণমূলের প্রার্থীদের কটাক্ষ করছে। আরে ভাই, তৃণমূল পারে বলেই ঝাল মেটেছে। তিনি পার্থ হাজারিদা ঝালটা মেটেছেন, সে পারে বলে, পেঁয়াজ মারতে পারে বলে মেটেছে, রান্না করতে পারে বলে পার্থ হাজারি রান্না করেছে, মানুষের বাড়িতে যাচ্ছে। কিন্তু ও ডানকোট বলছি, আমি আমার বাবার জন্মে দেখিনি বড় মাল্য করে, একদম কড় করে ঝাঁট চকচকে সাদা বকের মতো ইস্ত্রি করা পাঞ্জাবি পরে ন্যাঙল করতে আমি কোনোদিন দেখিনি। চাষ করতে আমরা অন্তত দেখিনি। চাষের ঘরের ছেলে, চাষের ধরনটা আলাদা। এটা ভোট প্রচার, তারা আবার তৃণমূলকে কটাক্ষ করছে। এটা লজ্জার বিষয়, অত্যন্ত লজ্জা পাওয়া উচিত। পলাশ রায়কে মাঠে ঘাটে দেখা গেছে, উনি একজন রঞ্জিত রায়ের পরিবারের বংশধরের সন্তান, কৃতি সন্তান আমি বলবো, একটা ঠাকুর পরিবারের সন্তান। আপনারা রঞ্জিত রায়ের দিকে সম্পর্কে সকলে জানেন। এবং আমাদের তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী হয়েছেন প্রত্যেকেই মানুষের পাশে থাকেন, মানুষের সাথে থাকেন। আজকে যিনি এই কড়কড়ে পাঞ্জাবি পরে ন্যাঙল করছেন, মানুষের কাছে কতদিন গেছে আমরা বলতে পারবো না, আর কটা উন্নয়ন মানুষের কাছে তুলে ধরেছেন সেটাও বলতে পারবো না। তবে আমি বলবো,
যা আপনি চাষাবাদ করেছেন সে ফসল আপনি পুরোপুরি লাইনটাও কিন্তু কমপ্লিট করতে পারলো না। আবার বলছে এই তো আমি তো পারছি, পেরেছি তো, তার মানে কৃষক পরিবারের সন্তান কাজটাও ভুলে গেছে। আবার বলছে আমি কৃষক পরিবার সন্তান, হবে না কেন বলে? এখন হচ্ছে বিল্ডিং করতে ব্যস্ত, এখানে একটা বিল্ডিং, ওখানে একটা বিল্ডিং, সেখানে একটা বিল্ডিং। প্রথমে যখন এসেছিলেন, যখন নমিনেশন করতে গেছিল দাদা, আমি সেই নমিনেশনের ব্যাপারে আমি দেখলাম, বললো আমি পরগাছা পরনির্ভরশীল, আমি আমার বাবার উপরে নির্ভরশীল। তার মানে লতা পাতার মধ্যে জড়িয়ে যারা বাঁচে তারা আজকে মাঠে চষতে যাচ্ছে, ন্যাগল চষতে যাচ্ছে, বড় বড় বিল্ডিং বানিয়ে। আমি জানি না নালাটা তো পুরোপুরি কমপ্লিট করতে পারলে না। আহা বড্ড পায়ে লাগলো, আমরা দেখলাম পাটা এমনভাবে আলতো আলতো করে ফেলছে এবং তোলার চেষ্টা করছে। যেহেতু মিডিয়া আছে, আবার কেন বলবে যে দাদা পায়ে লেগে গেল নাকি, কিন্তু মিডিয়ার সামনে একটা কথা বললো, কিন্তু আবার ঘুরে ঘুরে দেখছে, তাই তো তার সাদা পাঞ্জাবিতে আবার দাগ লাগলো, এটাও দেখছে। দাগ না লেগেও যে চাষ করা যায় সেটা বিজেপি একটু দেখালো। প্রাক্তন যারা হবে বর্তমান যুগে দাঁড়িয়ে বলছে যারা প্রাক্তন হতে চলেছে, তাদের চাষের ধরনটাও দেখলাম না ডিজিটাল, না কি বলবো ভাষাটা কি বলবো, কোন পদ্ধতিতে চাষটা হলো, না ম্যানুয়াল না ডিজিটাল। তো এটা বাংলার মানুষরাই বুঝে গেছে। বাংলার মানুষ 2024-এ যোগ্য জবাব দিয়েছে, 2026-এও যোগ্য জবাব দেবে। জয়ের অপেক্ষা, 4 তারিখটা আসার অপেক্ষা। বিধায়ক শুধু উন্নয়ন করার জন্য উনি ফেমাস লাইটকে বেছে নিয়েছিলেন। তার কারণ হচ্ছে একটাই, যে কাটমানি 35% করে উনি কাটমানি নিয়েছেন এবং বর্তমানে যে এজেন্সি কাজ করছে সেই এজেন্সি কিছু লাইট লাগিয়েছে, লাগানোর সাথে সাথে অলরেডি সেই লাইট অকেজো হয়ে গেছে। তার একটি নমুনা ঠাকুরানী চোখে আপনারা দেখতে পেয়েছিলেন। তা বর্তমানে যে এজেন্সি কাজ করছে সেই এজেন্সি আবার একটা অন্য এজেন্সিকে সে ছেড়ে দিতে চাইছে এই কাটমানির ভয়ে। কারণ সে যে কাটমানি নেবার ফলে বিধায়ক যদি 35% কাটমানি নেয়, তাহলে যে টাকা অ্যামাউন্টটা পড়ে থাকে তাতে কিন্তু লাইট সে লাগাতে পারছে না। যার ফলে সে একটা অন্য এজেন্সিকে অফার করেছে যে আমি এই কাজটা কাজ করতে পারছি না ভাই, তুমি এই কাজটা করে দাও। অলরেডি সেই এজেন্সিও মানে ওর যে এজেন্সিকে নিয়োগ করেছে সেই এজেন্সি ও আমাদেরকে জানিয়েছে, তারও আমরা তথ্য তুলে দেবো। আর বর্তমানে একটা পঞ্চায়েত সমিতি বিধায়ক এবং বিধায়কের দিদি যখন একটা পঞ্চায়েত সমিতি চালাচ্ছে, ওনাদের উচিত ছিল খানাকুল মানুষের স্বার্থে, খানাকুলের স্বচ্ছতা বজায় রাখার জন্য যে ওপেন টেন্ডার করা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিল, যে স্বচ্ছতা আনার ক্ষেত্রে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে অনলাইন ওপেন টেন্ডার। সেখানে যে কোনো প্রথম সারির নিউজ, আপনারা নিউজের মাধ্যমে আছেন, নিউজে বিজ্ঞাপন দিতে হবে, সেখানে পার্টিসিপেট করবে। কোথাও কোনো ওপেন টেন্ডার নেই, সবটা এই যে আমি একটা এজেন্সিদের নাম তুলে দিচ্ছি, কি অসিত জানা, প্রবীর মিশ্র, বিমলান এন্টারপ্রাইজ, সুজিত ঘাটি, অলোক শাসমল, ইউনাইটেড এন্টারপ্রাইজ, এসব হচ্ছে ওর নিজস্ব এজেন্সি। পুরো সেটিং করে ওখানে পুরো জঙ্গল রাজ চালাচ্ছে এবং পুরো ওর টাকা ওখান থেকে তুলে নেওয়া হচ্ছে। আরও পরবর্তী ক্ষেত্রে আমার কাছে আসছে কোথায় সল্টলেকে পাথরের দোকান, কোথায় বাড়ি, বিল্ডিং, ফ্ল্যাট, ওগুলো যতক্ষণ না আমার কাছে ডকুমেন্টস আসছে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে সাবমিট করতে পারবো না। ডকুমেন্ট আসুক, আমি নিশ্চিতভাবে খানাকুল মানুষের স্বার্থে আমি আপনাদের কাছে প্রেরণ করব। আপনাদের তৃণমূলেরও তো এক অংশ যারা কন্ট্রাক্টারি করছে তারাও বর্তমানে এত টাকা বা হচ্ছে ইঞ্জিন ভ্যান গেলে, টোটো গেলে, সেটা কিন্তু উনি করেননি। এবং যে ঠিকাদারি ব্যাপারটা বলছেন যে ওনাকে স্বচ্ছতা আনতে হবে, কে কোথায় পার্টিসিপেট করছে, আমরা চাই স্বচ্ছতা। প্রশাসন যার আন্ডারে আছে, পঞ্চায়েত সমিতি হচ্ছে বিজেপি পরিচালিত, বিজেপির বিধায়ক এবং বিজেপির বিধায়কের দিদি, ওনাকে জবাব দিতে হবে। সেখানে কোথায় কে টেন্ডার জমা দিচ্ছে, কে দরপত্র পাচ্ছে, সেটা বিচার্য বিষয় নয়। যে এই প্রশাসনটা চালাচ্ছে কে, জবাব ওনাকে দিতে হবে। খানাকুলে ফেরিঘাট সবসময় খানাকুলের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এবার যদি আপনি জয়লাভ করেন তাহলে ফেরিঘাটের স্বচ্ছতা প্রথমত কি আসবে, এলে কিভাবে আসবে? অলরেডি আসা শুরু করে দিয়েছে। অলরেডি ফেরিঘাটের আমি প্রথমেই বলেছি, যখনই বাঁশের সাঁকো আর কাঠের ব্রিজ পার হচ্ছি তখনই বলেছি খানাকুলের মানুষের যে যন্ত্রণা দীর্ঘদিনের জন্য। দেখুন, আমরা মুচিঘাটা ব্রিজ করেছি, পোলের ওপর ব্রিজ করা হয়ে গেছে, মানে রানিং আছে, অনগোয়িং আছে, যেটা মাননীয় সাংসদ উদ্বোধন করেছে। ঠাকুরানী চকের যে ব্রিজ অলরেডি তার হয়ে গেছে, তার ম্যাপ তৈরি হয়ে গেছে, তার এস্টিমেট সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবং আগামী দিনে আমাদের যেটা বড় দাবি সেটা হচ্ছে 3টে ব্রিজের আছে, একটা নথিপুর ঠাকুরানী চক বললাম, নথিপুর গণেশপুরের যে ব্রিজ, এবং তার সাথে রূপনারায়ণের ওপর বন্দরের ওপর ব্রিজ,
তার সঙ্গে আরও ব্রিজ আছে, পানশিউলি আছে, আর ছোটোখাটো যে সমস্ত সাঁকো, সমস্ত যন্ত্রণা থেকে মুক্ত করবো খানাকুলের মানুষকে। যে যন্ত্রণা, এবার যতক্ষণ না এই ব্রিজ হচ্ছে, এই বিধানসভা আমরা জয়লাভের পর, ততক্ষণ পর্যন্ত। এবং সবথেকে আরেকটা বিষয় হচ্ছে, গণেশপুরে যে ব্রিজ বিজেপি চালাচ্ছে, সেই সাঁকোটায় গণেশপুরে কিছুদিন আগে একটা স্কুলের স্টুডেন্ট ছাত্রী পড়ে গিয়েছিল, পড়ে ইনজিওর হয়ে গেছিলো, মানে সিরিয়াস ইনজিওর হয়ে গেছিলো। আমি তাদের বাড়িতে পৌঁছে গেলাম এবং তারা যখন সেই বিষয়ে প্রতিবাদ করতে গেছে, তাদের উপরে চড়াও হয়েছে, তাদেরকেও শাসানো হয়েছে। খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। এ কোন খানাকুলকে আমরা দেখছি? আপনি যে বিষয়গুলো করবেন বলে বলছেন, ইতিমধ্যে আপনার নজরে এসছে কিনা জানি না, খানাকুল বিধায়ক তিনি তার একটা খোলা চিঠি জনসমক্ষে নিয়ে এসেছেন। তাতে তিনি দাবি করছেন যে মুচিঘাটা যে ব্রিজ, সেই ব্রিজটি নাকি তিনি উদ্যোগ নিয়ে তৈরি করেছেন, এবং এই যে বিভিন্ন বিষয় বলছেন সেগুলো নাকি তিনি অলরেডি উদ্যোগ নিয়ে তৈরি করেছেন, এরকম দাবি করছেন। দেখুন, মুচিঘাটা ব্রিজ অনেকদিন আগেই কমপ্লিট হয়ে গেছিল, তখন এই বিধায়কের এখানে আমদানি হয়নি, ঠিক আছে? বিধায়ক অনেক পরে আমদানি হয়েছে। পলিটিক্সটা কতদিন থেকে করছে আমার জানা নেই। এডুকেশন নিয়ে উনি বললেন, হ্যাঁ দিদি, ওনার এডুকেশন কী আছে না আছে সেটা পরে তো ফোকাস হবে। তা সেই জায়গাটা হচ্ছে ওনাকে বেসিক এবিসিডিগুলো অন্তত শিখতে হবে। ব্রিজ অনেকদিন হয়ে গেছে, উনি আসার পর যে অ্যাপ্রোচ রোড সেটা কমপ্লিট হয়েছে, আর সেটা আপনাদের মাধ্যমেও খুব, আপনারা যারা দীর্ঘদিন সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত আছেন, আপনারা নিশ্চিতভাবে এই বিষয়টা জানেন। উনি তো তৃণমূল কংগ্রেসের কাজগুলো নিয়ে, মামাটি মানুষের সরকারের কাজগুলোকে নিয়েই বলছে এগুলো আমার কাজ। একদিন হঠাৎ করে বললেন যেটা আমাদের সুইচ গেট যেটা হচ্ছে, বলছে এটা আমি করেছি। আপনারা কি কাজ করতে দেননি? আপনারা কাজ করতে দেন না? বিজেপি বিধায়কদের কাটতে দেন? বিজেপির বিধায়কদের কাজ করতে আমি বলছি যে প্রকাশ্যে গুন্ডামি করছে, রাস্তায় মারধর করছে, মানুষকে মারছে, মারধর করছে, গুন্ডামি করছে, তার পুরো পরিবার, তাহলে কি মনে হয় একটা গুন্ডাকে কে কাজ করতে দেয়? সে তো গুন্ডামি করছে, সেটা সবাইকে ধরে ধরে পেটাচ্ছে, সেটা আমাদেরকেও বলেছিল ধরে ধরে পেটাবো, তাকে আমাকে কাজ করতে দেবে। বিজেপি সমস্ত বিধায়করা কিন্তু এই দাবি করেন যে আপনি বলুন না, সে তো বলছে আমি ধরে ধরে পেটাবো, আমি এখানকার একটা গুন্ডা, সে তো নিজের প্রকাশ্যে আমাদের ক্যামেরার সামনে বলেছে। যে এখানে গুন্ডা ধরে ধরে মানুষকে পেটাচ্ছে, সে লোককে জনসমক্ষে স্বীকার করেছে, তাকে আবার কে কাজ করতে দেবে? আচ্ছা, আপনাদের প্রশ্নে আমি আরেকটু বলি। আমি তো বিজেপির এলাকাতে আমি কাজ করে এলাম, তাহলে তো খুব মজার ব্যাপার। বিজেপির পঞ্চায়েত আমাকে স্বাগত জানালো, যেখানে তৃণমূলকে উনি গালিগালাজ করছেন, তাহলে ওনার পঞ্চায়েত সমিতি উনি চালাচ্ছেন, সেখানে উনি কাজ করতে পারছেন, এটা বড্ড বেশি হাস্যস্কর হয়ে যাচ্ছে না? উনি যেই ব্লক চালাচ্ছেন ভাই বোনে মিলে, পরিবার নিয়ে, পরিবারতন্ত্র নিয়ে উনি কথা বলেন, উনি পরিবারতন্ত্র হয়ে ওখানে ঘুঘুর বাসা খুলে বসে আছে, উনি পঞ্চায়েত সমিতি পরিচালনা করছেন, উনি সেই পঞ্চায়েত সমিতিতে কাজ করতে পারছেন না, এটা বড্ড বেশি হাস্যস্কর। ওনাদেরকে মানুষের কাছে দেখাও যদি না পাওয়া যায়, কাজ করবেন কি করে? মানুষের কাছে গ্রহণযোগ্যতা যদি না থাকে, মানুষের কাছে যাবে কি করে? যেতেই যদি পারলেন না, তাহলে মানুষের কাজটা করবেন কি করে? তার জন্যই কিন্তু ওনারা একটা পথ অবলম্বন করছে। তৃণমূল কংগ্রেসের যে কাজগুলো এনে ফেলছে, বলছে ওই রাস্তাটা আমি বার করে আনলাম, ওখানে একটা আমাদের সাবসেন্টার রয়েছে, আমাদের ইলেকট্রিক যে পাওয়ার পয়েন্ট হচ্ছে, বলছে এটা আমি বার করে আনলাম। জগৎপুরে যে রাস্তাটা বলছে দেখুন এটা আমি বার করে আনলাম, ওখানে সুইচ গেট হচ্ছে, বলছে দেখুন এইটাও আমি বার করে আনলাম। তাহলে তো উনি তো সব উন্নয়ন করেছেন, তাহলে আবার ওনাকে আবার বলতে হচ্ছে কেন যে আমাকে কেউ কাজ করতে দিচ্ছেন? উনি কি করবেন সিদ্ধান্ত নেন, উনি কি বলবেন আগে সিদ্ধান্তটা নিন। তার কারণ আমি প্রথমেই যেটা বললাম সেটা বলেই শেষ করবো, উনি অঙ্কে বড্ড কাঁচা। আমি জানি না মিষ্টির দোকানে 2 টাকার মিষ্টি ক টাকায় বিক্রি করেছে, সেই হিসাবটা ঠিক করতে পেরেছে না। তাহলে ওই আলতা দিয়ে জিলিপি তৈরি করেছে, রং কিনতে পয়সা সেটা খরচা করেননি, আলতা দিয়ে জিলিপি তৈরি করে মিষ্টির দোকান খুলে বসে আছেন। আর বাজার থেকে সার্টিফিকেট কিনে আনলে অঙ্কেতে ভাই কাঁচাই হবে। পড়াশোনা করে যদি সার্টিফিকেটটা পেতে হতো কষ্ট করে, তাহলে কিন্তু হিসাবটা ভালো জানতো। আরেকটা বিষয়, উনি কালকে বলেছেন, মানে যখন আমি এটা জনসমক্ষে তুলে ধরলাম ওনার দিদির যে এটা এফআইআর হয়েছে ওর নামে, তখন উনি বলছেন যে আমি নাকি যাচ্ছি বিভিন্ন এলাকায়, মানুষের দৌড়ে দৌড়ে যাচ্ছি, সেখানে মন্দিরে যাচ্ছি, মাথা ঠুকছি। আপনারা বলুন যে উনি এই বিষয়টা, আমরা হিন্দু ধর্মের থেকে যারা বিলং করছি, আজকে আমরা যখন মন্দিরে যাই তখন কিন্তু মাথা নত করে, মাথা ঠুকিয়ে আমরা প্রণাম করি। যখন গুরুজনদের সঙ্গে আমরা দেখা করি তখন কিন্তু পায়ে হাত দিয়ে বা পায়ে মাথা দিয়ে আমরা প্রণাম করি। আজকে উনি যে এটা তো সম্পূর্ণ বিজেপি যে হিন্দু বিরোধী, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, সেটা তারও একটা নমুনা কিন্তু উনি কালকে জানান দিলেন আপনাদের সংবাদ মাধ্যমে। যাই হোক, সব শেষে আমি একটা কথাই বলবো, শেষ করবেন মাননীয় সাংসদ। আমি একটা কথা বলবো যে প্রথম যেটা দিয়ে শুরু করেছিলাম, যে বিজেপিকে খানাকুলের মানুষ
যারা ভোট দিয়েছিল বিগত নির্বাচনে, বিজেপি কর্মী সমর্থক লিডার যারা আছে, আপনাদের যে ভাষায় যে রেকর্ডিংটা আমার কাছে এসেছে, কৌশিককে গালাগালি করছে বিজেপি কর্মী, আপনাদেরকে পাঠিয়ে দেবো। আমি সেই রেকর্ডিং চালাতে পারছি না, কারণ মহিলা আছে এবং আমি জনসমক্ষে এটা চালানোর জন্য নয়। কিছুটা যদি চালাতেন না না, অসম্ভব ব্যাপার। কারণ প্রথমে এমন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে যে ল্যাঙ্গুয়েজ না, আপনি যে ভিডিওটা দিচ্ছেন, আপনি যে অডিওটা দেবেন, পরে তো এটা নিয়ে চ্যালেঞ্জ হতে পারে যে আমরা অন্য অডিও চালাচ্ছি, আপনি যেই অডিওটা দেননি। আচ্ছা, আমি কিছুক্ষণ বিজেপি তো চ্যালেঞ্জ করতেই পারে না, সেই জন্য কিছুটা যদি চালানো সম্ভব হয়। দেখুন আমার কাছে এসেছে, হ্যাঁ, এটা আপনাদের কাছে দেবো আমরা, সেটা সততা আপনারা যাচাই করে নেবেন, সেটা যাচাই আপনারা করে নেবেন। এবার আমার যেটা বিষয় যে আমরা চাইছি যে উন্নত খানাকুল ভরার ক্ষেত্রে আগামী দিনে আপনারা আসুন, সকলে বিজেপি কর্মী সমর্থক এবং বিজেপিকে যে সমস্ত মানুষ ভোট দিয়েছে, আমরা আপনাদেরকে স্বাগত জানাই। আজকে খানাকুল ভরার ক্ষেত্রে আপনাদেরকে আমরা সঙ্গে নিয়ে চলবো। এই লম্পটকে ছেড়ে আপনারা আমাদের সঙ্গে আসুন, আগামী দিনে আপনাদেরকে সকলকে নিয়ে আমরা উন্নত খানাকুল করে দেবো। একটা শেষ প্রশ্ন ছিল যে আপনি পরিযায়ী পাখি এবং বিজেপি যদি শুরু করে জয়েনিং করাতে, তাহলে আপনাদের তৃণমূল শেষ হয়ে যাবে, কি বলবেন? দেখুন, প্রথমেই বারবার উনি বলছিলেন যে ওনার যে কি কাজ করেছে সেটা ওনার হচ্ছে বেসিক ডিউটি ছিল, যে আমি কি কাজ করেছি সেটাকে তুলে ধরা। আমি খানাকুলের আরামবাগ মহকুমার ছেলে, আরামবাগ সাংগঠনিক জেলার যুব সভাপতি। আরামবাগ মহকুমার প্রত্যেকটা প্রান্তে করোনা থেকে, বন্যা থেকে, করোনায় আমাদের বাংলার যুব শক্তি বলে একটি আমরা করেছিলাম, আমরা কর্মীদিকে নামিয়েছিলাম। সেখানে মানুষকে যেমন পথ দেখিয়েছিলাম, তেমনি মানুষের কাছে মানুষকে রেস্কিউ করে হসপিটাল এবং মানুষকে সাহায্য করেছিলাম। সেই সময় যদি আপনারা ভিডিও চালান দেখতে পাবেন, পুরো এই খানাকুল জুড়ে আরামবাগ মহকুমা জুড়ে কাজ করেছি। এবং আমি নিজে একটা রাজনৈতিক কর্মী হওয়া সত্ত্বেও আমি বেসিক যে জিনিসটা, যে সমাজ সেবা, মানবিক দিকটা, সামাজিক, সেটা কিন্তু আমি বিভিন্ন রক্তদান শিবির বা কখনো কখনো দুস্থ মানুষের কাছে আমি বারবার ছুটে গেছি। সেটা বিগত দিনে খানাকুলের আপনারা দেখাতে পারেন। এবং বিগত যে বন্যা গেছে, যখন খানাকুলে সেভাবে কাউকে দেখা যায় ত্রাণ নিয়ে, কিন্তু আমি প্রত্যেকটা দুর্গম এলাকায় গেছি। আমি ধান্যগুড়ি গেছি, আমি মারোখানায় গেছি, আমি পলাশপাই গেছি, আমি সিংড়া গেছি, আমি ভোজপুর গেছি, আমি খানাকুলের যে মিডিল পোর্শনটা, অনন্তনগর এই পোর্শনটা, এখানে গেছি, কৃষ্ণনগর সাইডে গেছি। আমি সব সময় মানুষের সঙ্গে 24 ঘন্টা থাকি, কাজ করি মানুষের সঙ্গে। এই ধরনের অবান্তর কথাবার্তা না বলে আজকে আমি এই যে এখানে আমি আছি, খানাকুলে আছি, এখানেই আমি থাকছি, এখানেই আমি অফিস করেছি খানাকুলের মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, এবং এখানেই আমি থাকবো। কারণ যেখানে মানুষের প্রয়োজন, আরামবাগ মহকুমার সন্তান হওয়ার জন্য আমাকে বর্তমানে খানাকুলকে এই লম্পটের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য আজকে আমাকে এখানে কাজ করার জন্য আমি এখানে আছি, খানাকুলের মানুষকে দিয়ে কাজ করছি। তাই আগামী দিনে এই ধরনের অবান্তর কথাবার্তা বলে লাভ নেই। আমি বলতে চাই না উনি আগে কোথায় ফ্ল্যাট কিনেছেন, কোথায় ওনার পরিবার পরিজন থাকেন, ওনার ছেলেমেয়েরা পড়াশোনা করেন, সেটা আপনারা খবর নিন, তারপর এই ধরনের কথা বলুন। নাকি অনেক পরিযায়ী নন্দীগ্রাম থেকে ভবানীপুর, কোন পরিযায়ী গেছে ওনাকে সেখানে ভালো করে বলতে পারবো? নিজের বেলা আঁটি সেটি করেন নাই। আগে উনি কোথায় থাকেন আগে দেখুন না, আরামবাগে কোথায় ফ্ল্যাট আছে, কোথায় থাকে, কোথায় ওনার বাড়ির যারা বাচ্চারা আছে কোথায় পড়াশোনা করে, ঠিক আছে? উনি তো এখানে এসে ইংলিশ মিডিয়াম স্কুল করতে পারতেন, যেটা আমারও একটা ইচ্ছা আছে। আমরা অবশ্যই আমি আগামী দিনে খানাকুল মানুষের কাছে রাখবো যে আমি কি করতে চাইছি। সেখানে খানাকুলের দুটো ব্লকে, এটা আরামবাগ হাই স্কুলে যে সরকারি মাধ্যম ইংরাজি মাধ্যম স্কুল হয়েছে, সেখানে কিন্তু আমি একটা সময় দিদিকে চিঠি লিখেছিলাম। তা সেটা আমার খানাকুলের ক্ষেত্রে, খানাকুলের দুটো হাই স্কুলকে আমরা বেছে নেবো, যেখানে ইংরাজি মাধ্যম স্কুল থাকবে, যেখানে সাধারণ বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে। তা উনি এই খানাকুল ছেড়ে ওনার ছেলেকে কেন আরামবাগে পড়াশোনা করাচ্ছেন? তা এই ধরনের কথাবার্তা এলে সব আসবে। উনি কেন আরামবাগে ফ্ল্যাট নিয়েছেন, ঘর নিয়ে উনি থাকছেন কেন? আমি তো আমাকে ফোন করেছিলাম, আমি তৎক্ষণাৎ আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করে দিয়েছি। তো খবরটা জেনে নেবে। দিদি, খানাকুলের বিধায়ক এই ধরনের মন্তব্য করছেন কেন? ইচ্ছা করে করছেন নাকি মানসিক সুস্থতা হচ্ছেন? দেখুন, একটার পর শুধু খানাকুল বিধায়ক নয়, আমাদের আরামবাগ লোকসভা জুড়ে যতগুলো বিধায়ক আছেন, ওনারা কেউই তার গ্রামের বাড়িতে থাকেন না। আমি প্রথমে বললাম পরজীব আসছি, হারের ভয় পাচ্ছে কি? 100 হারের ভয় পাচ্ছে। এক প্রকার আমি যদি গোঘাট থেকে শুরু করি, গোঘাটের বিধায়ক কোনোদিন দেখেন, তিনি অন্য জায়গাতে গিয়ে বসবাস করছেন বিলাসবহুল জায়গাতে। পুরসুরার বিধায়ক হঠাৎ করে মাঠেতে নাঙল, চাষের ছেলে হঠাৎ করে নাঙল নিয়ে এলে পুরসুরাবাসীকে দেখা দিতে গেলে কোনো একটা জায়গায় মাঝে মধ্যে যান, তারপরে দেখা পাবেন। বাকি যে বিধায়কগুলো আছে, আরামবাগের বিধায়কও নিখুঁজ। আজকে সমস্ত বিধায়ক
আজকে নিখোঁজ ছিল, হঠাৎ করে আসছে। তবে আমি বলবো আরামবাগ লোকসভা কেন্দ্রে যতগুলো বিধায়ক আছেন তাদেরকে বলবো আপনারা তৃণমূল করে যান। তৃণমূলের প্রচারটা বেশি বাড়ছে, পলাশ রায়ের প্রচার বাড়ছে। মিতালি বাগকে কে গরিবের ঘরে মেয়ে, কে এসসি ঘরের মিতালি বাগ, কে বাগদি ঘরের মিতালি বাগ, মিতালি করে আরও আমাদের প্রচার করাচ্ছে। এক প্রকার তৃণমূল কংগ্রেসেরা প্রচার করাচ্ছে, কারণ কি মানুষের কাছে যাওয়ার মতো কোনো গ্রহণযোগ্যতা নেই। মানুষের কাছে কি নিয়ে যাবে, মানুষের কাছে যাওয়ার তো একটা রাস্তা থাকতে হবে, সেই রাস্তা ওদের বন্ধ এবং রাস্তা হারিয়ে গেছে। তার কারণ তৃণমূল কংগ্রেস বলছে প্রকল্পের মাধ্যমে মানুষকে বলছে তুমি আগে নাও, তারপরে বিবেচনা করে তুমি দাও। ওরা বলছে আমাদেরকে আগে দাও তারপরে নাও। এইটা তো তোফাত, এখানে তো তোফাত হয়ে গেছে। আরামবাগে বিজেপি প্রার্থী আজকে প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়েছে এসআইআর নিয়ে, কি বলবো? আমি আবারও বললাম যে বলছে রোহিঙ্গাদের ভোটে আমরা জিতেছি। ভাগ্যিস আবার পলাশদাকে আবার বলবে কিনা জানে পলাশদা বিপুল ভোটে জয়লাভ করবে, ওরাকে আবার বলবে কিনা জানে না রোহিঙ্গাদের ভোটে। আমরা তো কোনটা রোহিঙ্গা একটা দেখতে পেলাম না, কোথাও রোহিঙ্গা দেখতে পেলাম না। তো তাহলে আজকে ওনার সব থেকে বড় ছায়াসঙ্গীর স্ত্রী, তাকে তো তাহলে রোহিঙ্গা একটা দিতে হচ্ছে। তাহলে কে করলো রোহিঙ্গাটা, কে বানালো? এই সুশান্ত ভবিষ্যতের মতো নামটা নিতে এখন খুব কুণ্ঠাবোধ হচ্ছে, লজ্জা পাচ্ছে। বিজেপির জোর করে মোছা হচ্ছে না। আমি গোটা খানাকুলটা ঘুরে এলাম ভাই। প্রাক্তন যিনি হবেন তিনি তো লোকই পাচ্ছেন না, তিনি একটা কি দিলাম, দেয়ালটা দিলাম তুলি দিয়ে রেখে দিয়ে চলে গেছে। হয়তো ভোটের পর অবশ্য সময় এসে ওটাকে আবার কি করবেন আমি জানি না। আবার কোথায় একটা ফুলের আধটা পাপড়ি দেখলাম খানিকটা এঁকেছে আর বাকি পাপড়িটাও কমপ্লিট করতে পারেনি। তার মানে এ থেকে বুঝে যাচ্ছে ঘাস ফুল বোঝাচ্ছে আর পদ্ম ফুল ঝরছে। আমি গোটা বিধানসভাটা ঘুরে দেখে এলাম আজকে। তাহলে জায়গা পাচ্ছে না কাঁদিকে বলছে। আর যারা লিখতে দিচ্ছে তারা স্বেচ্ছায় সমরে দিচ্ছে। ভাই পদ্ম যেহেতু ঝরতে লেগেছে আর ঘাস ফুল যেহেতু গজাতে শুরু করেছে, ঘাসকে আমরা স্বাগত জানাচ্ছি, তৃণমূল কংগ্রেসকে স্বাগত জানাচ্ছি। এই জন্য দেওয়া পাচ্ছে না, একদিকে লেখার লোক পাচ্ছে না, একদিকে পাবলিক ঝরে পড়ছে, তার জন্য লিখতে চাইছে না। আমাদের কাছে এসেছে বিষয়টা, আমরা বিষয়টা খানাকুলের মানুষের কাছে জনসমক্ষে তুলে ধরলাম। তা সেটা উনি পাঠিয়েছেন বলেই এসেছে, সেটা আপনারা জেনে নিতে পারবেন। ওনার কাছে তিনি কি বলবেন ক্যামেরার সামনে? সেটা আপনারা ওনার কাছ সঙ্গে কথা বলবেন। বললেন তো আমি বললাম ওনার সঙ্গে কথা বলবেন, সেটা ওনার সঙ্গে কথা বলেন। আধুনিক চিকিৎসা পরিষেবার এক বিশ্বস্ত নাম বসন্তপুর নার্সিং হোম। আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস, অর্থোপেডিক, মাইক্রোসার্জারি সবকিছুই রয়েছে একই ছাদের তলায়। রোগী পরিষেবার জন্য 24 ঘন্টা ডাক্তার, অ্যাম্বুলেন্স ও ফার্মেসি সহ আরও একাধিক পরিষেবা পাবেন বসন্তপুর নার্সিং হোমে। উন্নত চিকিৎসা ও রোগীর সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা লিংক রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9733942986 অথবা যোগাযোগ করুন 9832220479 এই নম্বরে।